নমস্কার। আশা করছি সকলেই ভালো আছো আর আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে পুরো সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সাথে প্রতিদিন আলোচনা করেছিলাম গত সপ্তাহে। তো সেগুলোকে একসাথে মার্চ করে দিয়েছি এই ভিডিওতে। ফলে কি হবে, তোমাদের একটা ভিডিও থেকে তোমরা পুরো সপ্তাহের ইনফরমেশন কালেক্ট করতে পারবে। তো কথা না বাড়িয়ে টপিকে চলে যাব, কিন্তু তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখার পর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও বেল আইকনে যে নোটিফিকেশন রয়েছে সেখানে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আমাদের রোজ দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রতিদিনের মতনই আসবে। তো চলো কথা না বেরিয়ে টপিকে চলে যাচ্ছি। অযোধ্যায় উত্তরপ্রদেশের পেইং গেস্ট স্কিম পর্যটনের প্রচার শুরু করেছে। তাহলে এই টপিকে কি বলেছে? বলা হয়েছে উত্তরপ্রদেশ সরকার অযোধ্যাকে তার নব্য অযোধ্যা প্রকল্পের অধীনে ট্রান্সফর্ম করছে। আর এর মধ্যেই রাজ্যের পর্যটন দপ্তরের পেইং গেস্ট স্কিম আপগ্রেড দর্শকদের জন্য বাসস্থান এবং রন্ধন প্রণালী ভালো অভিজ্ঞতার দিকে লক্ষ্য রাখে। আর এই স্কিমটি স্থানীয় বাসিন্দাদের সক্ষম করার উপর দৃষ্টি রেখেই করা হচ্ছে। আমাদের পরবর্তী টপিকে কি ছিল? আমাদের পরবর্তী টপিকে বলা হয়েছিল অরুণাচল প্রদেশে CSIR/CRRI এর রেজুপে প্রযুক্তি স্থাপন করা হয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে? ভারতের প্রধান রাস্তা নির্মাণ এজেন্সি বর্ডার রোডস অর্গানাইজেশন, যাকে আমরা BRO বলেও জানি, যা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অংশ, সেখানে CSIR সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট দ্বারা তৈরি রেজুপেভ নামে একটি দেশীয় রাস্তা নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর এখানে রেজুপেভ হাই অ্যালটিটিউডে আর কি রাস্তার বা অন্যান্য নির্মাণের অনুমতি দেয়। পরবর্তী টপিকে কি বলেছে? সেখানে বলেছে যে উত্তর পূর্বী মহোৎসব 2024 আয়োজন করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রণালয় বা যাকে আমরা ডোনার বলেও জানি, এর দ্বারা 13 থেকে 17 জানুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে উত্তর পূর্বী মহোৎসব 2024 নামে একটি 5 দিনের সাংস্কৃতিক উৎসবে আয়োজন করা হচ্ছে। প্রগতি ময়দানের ভারত মণ্ডপে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। আর এটি উত্তর পূর্ব রাজ্যগুলির সমৃদ্ধ শিল্প, কারুশিল্প এবং ঐতিহ্য প্রদর্শন করবে। পরবর্তী টপিকে কি বলেছে? মেইটি আরনেট ওয়েবসাইট পোর্টাল চালু করেছে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এখানে কি বলা হয়েছে? আরনেট ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন উন্নত সমন্বিত ওয়েব পোর্টাল চালু করেছে। আর পোর্টালটি ডোমেইন রেজিস্ট্রেশন, DNS এবং ভ্যালু এডেড সার্ভিস সরবরাহ করবে। এখানে আরো বলা হয়েছে যে এই ওয়েব পোর্টালটি ওপেন সোর্স সফটওয়্যার এবং AI, ML এর মতন উদীয়মান প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আরনেট ইন্ডিয়া এটি হলো মেইটির অধীনে একটি নন প্রফিটেবল সায়েন্টিফিক সোসাইটি। এখানে এটাও বলা হয়েছে ওয়েব অ্যাক্সেসিবিলিটি পরিষেবা, ক্যাম্পাস ওয়াইফাই পরিষেবা, স্মার্ট ক্লাসরুম এবং টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংযোগ বা যোগাযোগ আরনেট ইন্ডিয়া প্রদান করছে। পরবর্তী টপিকে বলা হয়েছিল ভারতের খেলনা রপ্তানি 2014-15 সালে $26 মিলিয়ন থেকে বেড়ে 2022-23 সালে $326 মিলিয়ন হয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে? একই সময়ে খেলনার আমদানি $332 মিলিয়ন থেকে 52% কমে গিয়ে $159 মিলিয়ন হয়েছে। আর খেলনা রপ্তানি বৃদ্ধি এবং আমদানি কমেছে। আমদানি শুল্ক বৃদ্ধি এবং মান নিয়ন্ত্রণ। মেড ইন ইন্ডিয়া খেলনা এর একটি সাফল্যের ঘটনা, এটি একটি কেস স্টাডি অনুসারে বলা হয়েছে। এই অধ্যয়নটি বা স্টাডিটি শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগের পক্ষ থেকে বা DPIIT এর পক্ষ থেকে IIM লখনৌ দ্বারা পরিচালিত হয়েছিল। আর আগামী 8 বছরে খেলনা খাতে প্রায় 12% চক্রবৃদ্ধি বার্ষিক সুদের হারে লক্ষ্যমাত্রা রাখছে উপার্জনের। আর খেলনা রপ্তানি সম্ভবত 2028 সালের মধ্যে $3 বিলিয়ন বৃদ্ধি পাবে। আর আমদানিকৃত খেলনার উপর শুল্ক 20% থেকে 60% করা হয়েছে। নিম্নমানের পণ্যের ডাম্পিং বন্ধ করতে মান নিয়ন্ত্রণের আদেশ চালু করা হয়েছে। প্রতিবেদন অনুসারে এটাই বলা হচ্ছে যে সরকারের প্রচেষ্টায় প্রায় 2014 থেকে
2020 সাল পর্যন্ত উৎপাদন ইউনিটের যে সংখ্যা ছিল বা ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে সংখ্যা ছিল তা দ্বিগুণ হয়ে গেছে। আর সরকারি প্রচেষ্টায় আমদানিকৃত ইনপুটগুলি, যেটা আর কি ইনপুট করা হয়েছে, তার উপর নির্ভরতা 33% থেকে প্রায় 12% হ্রাস নেমে এসেছে এবং 10% এর CAGR দ্বারা মোট বিক্রয় মূল্য বৃদ্ধির দিকে পরিচালিত করা হয়েছে বা হচ্ছে। ষষ্ঠম টপিকে কি বলা হয়েছিল? ভারত এবং দক্ষিণ আফ্রিকা তাদের 147 বছরের ইতিহাসে সবচেয়ে ছোট্ট টেস্ট খেলেছে। কেপটাউনে সদ্য হয়ে যাওয়া ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাত্র 107 ওভারের হয়েছে, যা মাত্র 642 বলের খেলা হয়েছিল, তাতেই শেষ হয়ে গিয়েছিল, যা ইতিহাসে সবচেয়ে ছোট টেস্ট ম্যাচ হয়ে উঠেছে। ভারত সাউথ আফ্রিকা টেস্টে 7 উইকেটে জিতে সিরিজে 1-1 সমতা আনে, কিন্তু এই প্রক্রিয়া তাদের নিজস্ব রেকর্ডকে ভেঙে দিয়েছে, যা আগে 2021 সালে হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, যা ছিল 842 বলের একটি টেস্ট ম্যাচ। সেটা এখন কমে দাঁড়িয়েছে সাউথ আফ্রিকার সাথে সদ্য জিতে যাওয়া ম্যাচ। আর কেপটাউনে প্রথম টেস্ট ম্যাচ জিতেছে ভারত এই সর্বপ্রথম, আর দক্ষিণ আফ্রিকা একই দিনে দুবার ব্যাট করেছে, 23 উইকেটও তারা হারিয়েছে এবং অর্জন করেছে ভারত। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 যে স্ট্যান্ডিং বা র্যাঙ্কিং, সেখানে শীর্ষে চলে এসেছে। সপ্তম টপিকে কি বলা হয়েছিল? সপ্তম টপিকে বলা হয়েছিল 3টি ভারতীয় শহর আন্তর্জাতিক জলাভূমি সিটি ট্যাগের জন্য মনোনীত হয়েছে। ভারত আন্তর্জাতিক জলাভূমি শহর হিসাবে স্বীকৃতির জন্য 3টি মনোনয়ন জমা দিয়েছে। আর জলাভূমি সম্পর্কিত রামসার কনভেনশনের অধীন ইন্দোর, ভোপাল এবং উদয়পুরের নাম দাখিল করা হয়েছে। আর এই প্রথম 3টি ভারতীয় শহর যার জন্য ওয়েটল্যান্ড সিটির স্বীকৃতির জন্য মনোনয়ন জমা দেওয়া হয়েছে। পৌরসভাগুলি সহযোগিতায় রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতেই মনোনয়নগুলিকে জমা দেওয়া হয়েছে। আর 2015 সালে অনুষ্ঠিত যে COP12 হয়েছিল, সেটা চলাকালীন রামসার কনভেনশন একটি স্বেচ্ছাসেবী ওয়েটল্যান্ড সিটি অ্যাক্রিডিটেশন সিস্টেম অনুমোদন করেছিল। ওয়েটল্যান্ড সিটি অ্যাক্রিডিটেশন স্কিমের লক্ষ্য হলো শহরে এবং পেরি আরবান যে জলাভূমি সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জন্য টেকসই আর্থসামাজিক সুবিধার অর্থ প্রচার করা। আর এটি তাদের প্রাকৃতিক বা যে মনুষ্যসৃষ্ট জলাভূমি সেটাকেও মূল্য দেয় এবং শহরগুলির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভেরও সুযোগ করে দেবে। আর এই শহরগুলির মধ্যে এবং এর যে আশেপাশে অবস্থিত যে জলাভূমিগুলি রয়েছে, যা বন্যার জলে নিয়ন্ত্রণ হয়, মানে বন্যার জলে পরিপূর্ণ হয়, এবং সেখানে জীবিকার সুযোগ এবং বিনোদনমূলক এবং সাংস্কৃতিক মূল্যবোধের ক্ষেত্রেও তাদের নাগরিকদের অনেক সুবিধা প্রদান করে বা পরবর্তীতেও করবে। শিরপুর ওয়েটল্যান্ড, যা ইন্দোরের রামসার সাইট, যশবন্ত সাইট ইন্দোরের কাছে রামসার সাইট, ভোজ ওয়েটল্যান্ড যা ভোপালের রামসার সাইট, এবং অনেক জলাভূমি হ্রদ এই শহরগুলির জন্য লাইফ লাইন, মানে এর দ্বারাই তাদের জীবন অতিবাহিত হয়। উদয়পুর 5টি প্রধান জলভূমি দ্বারা বেষ্টিত, যথা কি পিচোলা, ফতেহ সাগর, রং সাগর, স্বরূপ সাগর এবং দুধ তালাই। অষ্টম টপিকে আমরা কি বলেছিলাম? অষ্টম টপিকে আমরা বলেছিলাম যে 15 ভারতীয় সহ কার্গো জাহাজ সোমালিয়া থেকে হাইজ্যাক হয়ে গিয়েছিল, নৌবাহিনী যুদ্ধ জাহাজে মোতায়েন করা হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য। এখানে অলরেডি উদ্ধার হয়ে গেছে, তবে এখানে বলা হয়েছে কি সোমালিয়ার উপকূলের কাছে একটি কি পতাকাবাহী জাহাজ যাকে হাইজ্যাক করা হয়েছিল, জাহাজটিতে কি ছিল? 15 জন ভারতীয় ক্রু সদস্যও ছিলেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভারতীয় নৌবাহিনী যুদ্ধ জাহাজ INS চেন্নাই মোতায়েন করা হয়েছে, যুদ্ধ জাহাজকে মোতায়েন করা হয়েছে তাদেরকে উদ্ধার কাজে। তবে যখন উদ্ধার করতে গিয়েছিল সেখানে কোনো পাইরেটস বা জলদস্যুকে পাওয়া যায়নি। ঠিক আছে, এখানে নবম টপিকে বলেছিলাম কি ভারত গ্লোবাল শোকেসের জন্য UAE তে ভারত পার্ক ট্রেড জোন তৈরির পরিকল্পনা করেছে। ভারত সরকার ভারত পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাত বা UAE তে, যা হবে একটি ট্রেড জোন যেখানে বিশ্বব্যাপী দর্শকদের জন্য ভারতীয় যে তৈরি পণ্য প্রদর্শন করা হবে এবং সংরক্ষণের জন্য শোরুম এবং গুদামও থাকবে বা থাকছে। টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎকে সম্বোধন করে গয়াল তুলার ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এই চ্যালেঞ্জের কারণে ম্যানমেড ফাইবার টেক্সটাইলের প্রাধান্যের উপর জোর দেন। আর তিনি শিল্প, তারপরে খেলোয়াড়দের জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ কোরিয়ার সাথে
যে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা নিতেই উৎসাহিত করেন। 10 নম্বর টপিকে কি বলেছিলাম? 10 নম্বর টপিকে বলেছিলাম ইম্পর্টেন্স ডে, 5 জানুয়ারি, যা ন্যাশনাল বার্ড ডে হিসাবে পালন করা হয়। আমাদের ইকোসিস্টেমে যে পাখিদের তাৎপর্য তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই মার্কিন যুক্তরাষ্ট্র এই 5 জানুয়ারিকে জাতীয় পাখি দিবস হিসাবে ঘোষণা করেছে। আর আমাদের সকলকে বোঝানোর জন্য যে দিনটি আলাদা করা হয়েছে, যে পাখিগুলিকে ধরার জন্য বা আমাদের বাড়িতে শোপিস হিসাবে তৈরি করার জন্য নয়, বরং তারা প্রকৃতিকে সুন্দর করে তোলার জন্য, যা প্রাণী এবং সম্পূর্ণ স্বাধীনতার সাথে বেঁচে থাকার যোগ্যতা রাখে। এই দিবসটি প্রথম অ্যাভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন দ্বারা পালন করা হয়, যা কি আর্থিক লাভের জন্য যে মানুষগুলো পাখিগুলোকে পালন করে তাদেরকে সচেতন করে, যে তাদের এই পাখিগুলোকে বিনোদনের জন্য এবং এই পাখিদের সম্পর্কে সচেতনতাকে বাড়ানোর জন্যই এই উদ্যোগ। 11তম টপিকে কি ছিল? 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান। 6 জানুয়ারি 2024-এ ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান হিসাবে পালন করবে। আর এটি একটি দিন যা যুদ্ধের সবচেয়ে দুর্বল শিকার যারা শিশুরা হয়েছিল, সেখানে তাদের যে সংগ্রাম এবং তাদের যে প্রয়োজন সেগুলোকে তুলে ধরা উদ্দেশ্যেই করা হয়েছে। আর বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয় তাদের দ্বন্দ্ব, গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব, তাদের যে মর্মস্পর্শী অনুসরণ তাকে লক্ষ্য রেখে, যা পরিবেশন করবে সেই যুদ্ধে নিষ্পাপ শিশুদের জীবনের অবস্থাকে। আর এই বছর বিশ্বযুদ্ধ অনাথ দিবস, যা আমরা বললাম প্রথমেই, 2টি শক্তিশালী থিম নিয়ে চিহ্নিত করা হয়েছে: অরফান লাইফস ম্যাটার এবং যুদ্ধ আক্রান্ত শিশুদের জন্য দাঁড়ানো, এই দুটো থিম। আর এই থিমগুলো বিশ্বব্যাপী মনোযোগ এবং যুদ্ধ বিধ্বস্ত শিশুদের সমর্থন ও সুরক্ষার জন্য পদক্ষেপের একটি স্পষ্ট আহ্বান রাখে। তো দেখো, প্রথম টপিক কি ছিল? যে সৌদি, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া যোগদানের পর 2024 সালে ব্রিক্স গ্রুপ কি হবে? দ্বিগুণ হবে। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর এই গ্রুপে যোগ দিলে উদীয়মান বাজারের দেশগুলি ব্রিক্সের সদস্য দেশ দ্বিগুণ হবে বলেই আশা করা হচ্ছে। 2023 সালের আগস্টে গ্রুপের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা আরও 6টি দেশকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। জেনে রাখা ভালো, আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবেই ব্রিক্সে যোগদানের আমন্ত্রণ পত্রকে প্রত্যাখ্যান করেছেন। 2024 মৌসুমের জন্য কোপরার জন্য যে ন্যূনতম সমর্থন মূল্য তা ঠিক করা হয়েছে। 2024 মৌসুমে মিডলিং কোপরার ন্যায্য গড় গুণমানের জন্য এমএসপি প্রতি কুইন্টাল রুপি 11,160 এবং বল কোপরার জন্য প্রতি কুইন্টাল 12,000 রুপি নির্ধারণ করা হয়েছে। 2024 মৌসুমে এমএসপি হলো আগের মৌসুমের তুলনায় মিলিং কোপরার জন্য প্রতি কুইন্টাল রুপি 300 এবং বল কোপরার জন্য প্রতি কুইন্টালের রুপি 250 বৃদ্ধি পেয়েছে। তৃতীয়টি টপিকে আমাদের সাথে কি রয়েছে? ভারত ও রাশিয়া নির্মাণ চুক্তি করেছে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্রের ভবিষ্যতের পাওয়ার ইউনিটের জন্য। ভারত এবং রাশিয়া তাদের বেসামরিক পারমাণবিক সহযোগিতার প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত একটি ছোট মডুলার চুল্লির জন্য প্রযুক্তি ভাগ করতে ইচ্ছুক প্রকাশও করেছে। এমনকি উভয় পক্ষই 6,000 মেগাওয়াট কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপের সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। তামিলনাড়ুতে ছোট মডুলার চুল্লিগুলির বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকছে 75 মেগাওয়াট থেকে 300 মেগাওয়াট পর্যন্ত। পরবর্তী টপিকে কি বলেছে? কেন্দ্র আসামের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে যুক্ত রয়েছে ইউএলএফএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা এমএইচএ, আসাম সরকার এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের, যেটাকে আমরা ইউএলএফএ বলে জানি, সমর্থক দল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইউএলএফ এর জন্ম হয়েছিল 1979 সালে বিদেশি বিরোধী আন্দোলনের সময়। অসমীয়া জনগণের জন্য একটি সার্বভৌম রাষ্ট্রের দাবিতে বেশ কিছু বাংলা ভাষী যে লোক রয়েছে তারা ভারতের পোস্টে যখন 1971 সালে পাড়ি দেয় তারপরে। পরবর্তী টপিকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে, সেটি কি? সুকন্যা সমৃদ্ধি স্কিম যে ছিল তার সুদের হার ফিনান্সিয়াল ইয়ার 24-এ বেড়ে 20 বিপিএস পর্যন্ত বাড়ানো হয়েছে। কেন্দ্র 2024-এর জানুয়ারি থেকে মার্চ মাসের এই ত্রৈমাসিক সময়ে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প 3 বছরের সময় আমানতের মতন কিছু ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছে। সর্বশেষ সংশোধিত তালিকা অনুসারে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুদের হার হবে
8.2%, যেখানে 3 বছরের টিডির জন্য এটি চলতি অর্থ বছরের শেষ ত্রৈমাসিকের জন্য 7.1% হবে। এটা জেনে রাখা ভালো, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প 3 বছরের টিডি এর সুদের হার ছিল 8.0% থেকে 7.1%। পরবর্তী টপিকে কি বলেছে, ইউএই ভারতে ফুড পার্কে $2 বিলিয়ন বিনিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। দুটি দেশ অপরিহার্য পণ্য আইন দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগগুলিকে সমাধান করার পরেই সংযুক্ত আরব আমিরাত গুজরাট থেকে শুরু করে ভারতের ফুড পার্কগুলিতে তার দীর্ঘ প্রতিশ্রুত $2 বিলিয়ন বিনিয়োগকে চ্যানেলাইজ করার প্রক্রিয়া শুরু করেছে। বিনিয়োগগুলি 1-2 মানে ভারত, ইসরায়েল, ইউএই বা ইউএস এর উদ্যোগের অংশ হিসাবে করা হচ্ছে, যাতে একাধিক সমন্বিত ফুড পার্ক তৈরি করা যায়। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মন্দিরের শহর অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন। পূর্ণ উন্নত অযোধ্যা রেলওয়ে স্টেশন চালু করা এবং 2টি অমৃত ভারত এবং 6টি বন্দে ভারত ট্রেনের পতাকা প্রদর্শনের কিছু পরেই 1450 কোটিরও বেশি ব্যয়ে অত্যাধুনিক বিমানবন্দরের প্রথম ধাপটি তৈরি করা হয়েছে এখানে। পরবর্তী টপিকে রয়েছে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ মহিলাদের ইভেন্টে রৌপ্য জিতেছেন কোনেরু হাম্পি। ভারতের কোনেরু হাম্পি 2023 সালের বিশ্ব দ্রুত দাবা চ্যাম্পিয়নশিপে মহিলাদের ব্যক্তিগত বিভাগে রৌপ্য পদক জিতেছেন, যেটা অনুষ্ঠিত হয়েছিল সমরকন্দ, উজবেকিস্তানে। টাইব্রেকারে রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকে হারিয়ে শিরোপা জিতে নেন তিনি। হাম্পি এর আগে 2012 সালে রাশিয়ার মস্কোতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং জর্জিয়ার বাতুমিতে 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরেছিলেন। পরবর্তী টপিকে খুবই একটি দুঃখজনক ঘটনা বছরের শুরুতেই ঘটে গেল। জাপানে ভয়াবহ ভূমিকম্প ঘটে গেল 2024-এর এই প্রথম দিনটিতেই। জাপানে ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.5। ভূমিকম্পে স্থানীয়দের অন্যত্র স্থানে বা উচ্চ ভূমিতে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। সোমবার মধ্য জাপানে এক ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছিল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বড় ভূমিকম্প এবং জাপানে পশ্চিম উপকূলে সুনামিতে সতর্কতার পর পরিস্থিতি সম্পর্কে মিডিয়ার সাথে কথা বলেছে। দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশে গ্যাংওয়ান এবং বাসিন্দাদের সরে যেতে বলেছে উত্তর মধ্য জাপানে এক বিশাল ভূমিকম্প আঘাত হানার পর, এবং সুনামি সতর্কবার্তাও জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থাও এর আগে বলেছিল যে পূর্ব উপকূলের গ্যাংওয়ান প্রদেশেও কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে 7.6 ভূমিকম্প মাত্রা হয়ে যাওয়ার আঘাত হানার পর। এতে বলা হয়েছে 0.3 মিটার পর্যন্ত সুনামির ঢেউ সেখানকার সময় 9:29 থেকে 10:17 মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে পৌঁছতে পারে। রাশিয়াতেও সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্tok এবং নাখোদকা অঞ্চলে নিরাপত্তা মন্ত্রণালয়ের দ্বারা। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এক্স-রে পোলার মিটার স্যাটেলাইট এক্সপোস্যাট উৎক্ষেপণের মাধ্যমে নজির তৈরি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মূলত এই স্যাটেলাইট ব্ল্যাক হোল এবং সুপারনোভার মতন দূরবর্তী জিনিসগুলিকে স্টাডি করার জন্যই লঞ্চ করা হয়েছে। ইসরোর সবথেকে নির্ভরযোগ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV তার C-58 মিশনে মেন এক্স-রে পোলার মিশনের স্যাটেলাইটকে পৃথিবীর 650 কিলোমিটার নিম্ন কক্ষপথে স্থাপন করা হয়েছে। কি সাগর পরিক্রমায় 10ম পর্যায় অনুষ্ঠানটি 1 জানুয়ারি 2024 থেকে 6 জানুয়ারি 2024 পর্যন্ত আয়োজিত হচ্ছে। কেন্দ্রীয় মৎস্য ও পশুপালক মন্ত্রী শ্রী পুরুষোত্তম রূপালা সহ রাজ্যমন্ত্রী ডক্টর এল মুরগান অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির বিভিন্ন স্থানে 1 জানুয়ারি 2024 থেকে 6 জানুয়ারি 2024 পর্যন্ত আয়োজিত সাগর পরিক্রমা ইভেন্টে অংশগ্রহণ করবেন। জেনে রাখা ভালো যে সাগর পরিক্রমার প্রথম পর্বের যে যাত্রা শুরু হয়েছিল মান্ডবী গুজরাট থেকে 5ই মার্চ 2022 তারিখে শুরু হয়েছিল। দ্বিতীয় বিষয় রয়েছে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়া, যেটা ডিজার্ট সাইক্লোন 2024 রাজস্থানে অনুষ্ঠিত হচ্ছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ সামরিক মহড়া ডিজার্ট সাইক্লোন 2024 রাজস্থানে 2রা জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ডিজার্ট সাইক্লোন 2024 এর অধীন যৌথ মহড়ার
লক্ষ্য হবে শহরে ক্রিয়াকলাপের যে সর্বোত্তম অনুশীলনগুলি রয়েছে সেগুলোকে শেখা এবং তা ভাগ করে যে কার্যক্ষমতা সেটাকে বাড়ানো। 2008 সালে সেপ্টেম্বরে প্রথম ভারত ইউএই যৌথ বিমান বাহিনীর মহড়া হয়েছিল। এনআইএ 94.70% দোষী ব্যক্তিদের চিহ্নিত করেছে, যা 2023 সালে প্রায় 56 কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যা এনআইএ নামে আমরা জানি, যা 2023 সালের মধ্যে 94.70% অসামান্য যে যারা দোষী ছিল তাদেরকে সাব্যস্ত করেছে এবং তার হার নিবন্ধিত করেছে এবং প্রায় 56 কোটি টাকা সম্পদ বাজেয়াপ্ত করেছে। 2022 সালে গ্রেপ্তার হওয়া 490 অভিযুক্তদের তুলনায় এই বছর এনআইএ দ্বারা মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 625। আগের বছরের তুলনায় প্রায় 28% তা বৃদ্ধি পেয়েছে। আমাদের 4 নম্বর টপিকে কি ছিল, সেটা ছিল যে অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যান রয়েছে ডেভিড ওয়ার্নার, তা ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এখানে বলেছেন যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার একদিনে আন্তর্জাতিক যে ওডিআই ফরম্যাট রয়েছে সেখান থেকে অবসরের ঘোষণা করে দিয়েছে এবং দুবারের ওয়ানডে বিশ্বকাপ বিজয়ী, যা পূর্বেই ঘোষণা করেছিলেন যে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া যে আসন্ন টেস্ট রয়েছে তারপরে তিনি টেস্ট ক্যারিয়ার থেকে ইতি টানবেন। ওয়ার্নার ওয়ানডে ফরম্যাটে যে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রতি বছর 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হয়। আর আমরা নতুন বছর শুরু করার সাথে সাথেই ভালোবাসা এবং মানবতার মাধ্যমেই আমরা সবাই কিভাবে সংযুক্ত আছি তা বোঝা গুরুত্বপূর্ণ, সেজন্যই এটি পালন করা হয়। বৈচিত্র্যের মধ্যে সম্প্রীতি ও ঐক্য আনার গুরুত্বের কথা বলেই বৈশ্বিক পরিবার দিবসকে বিশ্ব শান্তি দিবসও বলা হয়। আর আমাদের 6ম টপিকে ছিল বীমা তৈরিতে সামান্য হ্রাস পেয়েছে, আর সেটা মহিলা পলিসিধারীরা যে আছে তাদের অনুপাতে কমেছে। ইরডাই সেটা রিপোর্ট পেশ করেছে 2022-23। আর 2047 সালের মধ্যে ইরডাইয়ের যে সকলের জন্য বীমা লক্ষ্য ছিল, তা বীমার অনুপ্রবেশ 2022-23 সালে আগের বছরের 3.2% থেকে সামান্য কমে 3% নেমে এসেছে। ভারতের সামগ্রিক বীমা অনুপ্রবেশ 2021-22 সালে 4.2% থেকে 2022-23 সালে 4% নেমে এসেছে, যা এই ক্ষেত্রে একটি উন্নয়নমূলক মন্তর নির্দেশ করে। 7ম টপিকে ছিল উত্তরপ্রদেশের লখনৌতে ভারতের প্রথম এআই শহর তৈরি হতে চলেছে। এখানে বিস্তারিত আলোচনায় যাচ্ছি। উত্তরপ্রদেশ বা ইউপি, যেখানে এআই ইকোসিস্টেমের প্রচারের জন্য লখনৌতে ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শহর তৈরি করতে প্রস্তুত হয়েছে। এআই শহর হবে অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একীভূত করার কেন্দ্র। আইইউপি, যে ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেড নামে আমরা জানি, তারপরে সেটা প্রকল্পের নোডাল এজেন্সি একটি কি করছে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করেছে, যা রিয়েল স্টেট ডেভেলপারদের এআই শহর নির্মাণ ও পরিচালনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ইউপি ইলেকট্রনিক্স হল ইউপি সরকারের তথ্য প্রযুক্তি, আইটি এবং ইলেকট্রনিক্স বিভাগের একটি ইউনিট। ইউপি সরকার এই প্রকল্পের জন্য নাদারগঞ্জ শিল্প এলাকায় 40 একর জমি দেবে, আর আর্থিক প্রণোদন আইটি পার্কের জন্য 20 কোটি টাকা পর্যন্ত 25% পর্যন্ত এককালীন মূলধন ব্যয় করবে এবং সমর্থন করবে। আর আইটি শহরের জন্য 100 কোটি টাকা এবং আইটিইএস নীতির জন্য 2022 অনুযায়ী 100% স্ট্যাম্পে ডিউটি ছাড় দেবে। 8ম টপিকে ছিল কি, গুজরাট দ্বারকায় ভারতের প্রথম সাবমেরিন পর্যটন উন্মোচন করা হচ্ছে। গুজরাট সরকার রাজ্যে পর্যটনের জন্য একটি সাবমেরিন পরিষেবা চালু করতে চলেছে, যাতে তাদের সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এটি প্রাচীন শহর দ্বারকার সামুদ্রিক জীবন খুঁজতে সহায়তা করে বা করবে। রাজ্য সরকার শহরের প্রকল্পের জন্য মাঝগাঁও ডক জাহাজ নির্মাতাদের সাথে একটি স্মারকলিপি স্বাক্ষর করেছে বা এগ্রিমেন্ট করেছে, যা হিন্দু দেবতা ভগবান কৃষ্ণের শহর হিসেবে সাংস্কৃতিক তাৎপর্য রাখে। আর এটি হবে সাবমেরিনের মাধ্যমে ভারতের প্রথম জলের নিচে পর্যটন সুবিধা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী সরকার 2024 সালে অক্টোবরে দীপাবলির আগেই এই প্রকল্পটিকে চালু করার লক্ষ্য রাখে। প্রকল্প অনুযায়ী সাবমেরিন সমুদ্রের প্রায় 100 মিটার নিচে পর্যটকদের নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখবে সামুদ্রিক জীবন দেখার জন্য। আর প্রতিটি সাবমেরিনে 24 জন পর্যটন
বহন করা সম্ভব হবে এবং জাহাজটির নেতৃত্বে থাকবে 2 জন অভিজ্ঞ পাইলট এবং 1 জন পেশাদার ক্রুও থাকছে। সমস্ত যাত্রীদের জন্য একটি জানালা ভিউ প্রদান করা হবে যাতে জাহাজের থেকে বাইরের দৃশ্য দেখা যায়। এখানে তোমাদের জেনে রাখা ভালো যে রাজধানী কি গুজরাটের গান্ধীনগর এবং গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল এবং সেখানকার রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত। নবম টপিকে চলে যাচ্ছি। নবম টপিকে কি বলা ছিল যে দিল্লিতে টাস্ট জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে। এখানে দেখো কি বলেছে, হরদীপ সিং পুরী আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নতুন দিল্লিতে যে জাতীয় স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল 2023-এর উদ্বোধন করেছেন। আর এই স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্ট্রিট ভেন্ডর্স অফ ইন্ডিয়া, যা আমরা NASVI বা নাজভি বলেও জানি, যা অনুষ্ঠিত হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এই উৎসবটি ভারতের প্রথম জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ে 1,50,000 রাস্তার বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মন্ত্রী নাজভির এর প্রশংসা করেছেন। তিনি 2টি আঞ্চলিক স্ট্রিট ফুড ভেন্ডর্স ট্রেনিং ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করার উল্লেখ করেছেন, যা 2024 সালে দিল্লি ও পাটনার নাজভি দ্বারা চালু করা হবে। দশম টপিকে বলেছিলাম যে ফেলিক্স সিসেকোডি কঙ্গোর রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছেন। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা DRC আবারও স্পটলাইটে আসছে, কারণ রাষ্ট্রপতি ফেলিক্স সিসেকেডি 20 ডিসেম্বর অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়লাভ করেছেন। রাষ্ট্রপতি সিসেকেডি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে প্রায় 73% ভোট নিয়ে বিজয়ী হন, আর 18% পান তার প্রতিপক্ষ যে মোসেস কাতুম্বি। ফেলিক্স সিসেকেডি একজন অভিজ্ঞ সৈনিকের ছেলেও ছিলেন। সবার শেষে যে টপিক আমরা বলেছিলাম সেটি হচ্ছে গুজরাটে গণসূর্য নমস্কার গিনিস রেকর্ড করেছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি। তো বিস্তারিত আলোচনায় কি বলেছে যে গুজরাট তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বাস্থ্য ও সুস্থতার প্রতিশ্রুতির জন্য পরিচিত। আর নববর্ষের সকালে মানে যে ইংরেজি হ্যাপি নিউ ইয়ার, সেই সকালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটি অমার্জনীয় চিহ্ন তৈরি করে রেখেছেন, একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। 51টি বিভাগে প্রায় 108টি অবস্থান থেকে প্রায় 4,000 জনেরও বেশি, যা সমস্ত 108টি স্থানে 50,000-এরও বেশি অংশগ্রহণকারী ছিল এই অনুষ্ঠানে থেকে একযোগে সূর্য নমস্কার অনুষ্ঠানটি আয়োজন করেছেন। নির্বাচিত 108 নম্বরটি ভারতীয় সংস্কৃতিতে বিশেষ তাৎপর্য রাখে এবং মেগা ইভেন্টের স্থানগুলির মধ্যে আইকনিক মধুরা সূর্য মন্দির অন্তর্ভুক্ত রয়েছে। বৈদিক সংস্কৃতিতে সম্মানিত গণিতবিদ্যার 108কে সম্পূর্ণ অস্তিত্বের প্রতীক হিসাবে বিবেচনা করেন। এটিকে সূর্য, চাঁদ এবং পৃথিবীর সাথেও সংযুক্ত করে। জম্মু ও কাশ্মীর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বাস্তবায়নের জন্য প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে। এই বিস্তারিত আলোচনায় কি রয়েছে, জম্মু ও কাশ্মীর প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা PMVY বাস্তবায়নের জন্য প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে। তার কারিগর সম্প্রদায়ের ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা 2023 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা। এই উদ্যোগটির লক্ষ্য হলো ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সমৃদ্ধ করার ক্ষেত্রে এই দক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে উন্নীত করা এবং এদেরকেও স্বীকৃতি দেওয়া। জম্মু এবং কাশ্মীরতে যে PMVY এর আনুষ্ঠানিক সূচনা 2024-এর 2রা জানুয়ারিতে হয়েছিল, যা ইউনিয়ন টেরিটরির জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসাবে চিহ্নিত। এখানে 30 জন পরীক্ষার্থী, যা বিশ্বকর্মা যোজনার প্রথম ব্যাচের জন্য দর্জি ক্রাফট এ বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী টপিকে কি রয়েছে, পরবর্তী টপিকে রয়েছে রাজস্থান আয়ুষ্মান ভারতের সাথে চিরঞ্জীবী প্রকল্পের একীকরণ চায়, মানে এরা সংযুক্ত করতে চায়। এই বিস্তারিত আলোচনায় কি রয়েছে, রাজস্থানের নবনির্বাচিত বিজেপি সরকার কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত কর্মসূচির সাথে তাদের যে রাজ্য স্বাস্থ্য বীমা প্রকল্প রয়েছে চিরঞ্জীবী, তাকে একীভূত করার পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে মুলতুবির অনুমোদন আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী স্বাস্থ্য বীমা স্কিম নামে একটি ঐক্যবদ্ধ উদ্যোগ তৈরি করার লক্ষ্য রাখে। কর্মকর্তারা প্রকাশ করেন যে
সমন্বিত স্কিম, মানে এই স্কিম একসাথে করলে পরে যে চিরঞ্জীবীর বিদ্যমান সুবিধাগুলো বজায় রাখবে এবং একটি উল্লেখযোগ্য 25 লক্ষ টাকার বীমা কভার প্রদান করবে, যা বেসরকারি এবং সরকারি উভয় হাসপাতালে প্রযোজ্য হবে। আর এই চিরঞ্জীবী স্কিম প্রাথমিকভাবে কংগ্রেস দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে ছিলেন, অশোক গেহলট দ্বারা প্রবর্তিত হয়েছিল। আর বর্তমানে আয়ুষ্মান ভারতের এর 5 লক্ষের তুলনায় উল্লেখযোগ্যভাবেই উচ্চ কভারেজ অফার করে। পরবর্তী টপিকে কি রয়েছে? পরবর্তী টপিকে রয়েছে ওলা ইলেকট্রিক পিএলআই অনুমোদন পাওয়ার জন্য প্রথম ভারতীয় ইডি কোম্পানি হয়ে উঠেছে। এর বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি। বিস্তারিত আলোচনায় বলেছে যে ভারতের বৈদ্যুতিক যান বা ইভি, ঠিক আছে, ল্যান্ডস্কেপ একটি যুগান্তকারী উন্নয়নের সাক্ষী হচ্ছে, কারণ ওলা ইলেকট্রিক আইপিও বাউন্ড ইলেকট্রিক স্কুটার কোম্পানি, যা সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই এর জন্য যোগ্যতা সুরক্ষিত করে। এই পরিকল্পনা, যেটা ইটি অটোর একটি সাম্প্রদায়িক প্রতিবেদনে বা এটি প্রকাশ করা হয়েছে, যে ওলা ইলেকট্রিক সফলভাবে তার বৈদ্যুতিক যানবাহনের বা E2W ন্যূনতম 50% আভ্যন্তরীণ মূল্য সংযোজন সহ পিএলআই স্কিমে বর্ণিত কঠোর যোগ্যতার মানদণ্ড পূরণ করছে। এই কৃতিত্ব ওলা ইলেকট্রিককে প্রথম ভারতীয় ই স্কুটার কোম্পানি হিসাবে অনুমোদন দিয়েছে, যা প্রতি ইউনিট, মানে প্রতিটি ওলা স্কুটার প্রতি 15,000 ভারতীয় মুদ্রা এবং 18,000 ভারতীয় মুদ্রা পর্যন্ত সম্ভাব্য আর্থিক সুবিধার পথ প্রশস্ত করে। মানে এটি একটি সরকারি অনুমোদন যা এই ওলা কোম্পানিকে ভর্তুকি দেবে, এক কথা এটাই বলতে চেয়েছে। পরবর্তী টপিকে কি রয়েছে? পরবর্তী টপিকে রয়েছে টাটা পে ই কমার্স লেনদেনের জন্য আরবিআই পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইসেন্স সুরক্ষিত করে। এটি বিস্তারিত আলোচনায় কি বলেছে? টাটা পে, যা টাটা ডিজিটালের অধীনে ডিজিটাল পেমেন্ট অ্যাপ, আর ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা, মানে আরবিআই এর দ্বারা একটি পেমেন্ট এগ্রিগেটর, যা গুগল পে, ফোন পে এবং পেটিএম এর মতন কাজ করবে। তাদেরকে সেই টাটা পেকে কি করা হয়েছে? লাইসেন্স দেওয়া হয়েছে। এই লাইসেন্সটি রাজুর পে, ক্যাশ পে এবং গুগল পে এর মতন শিল্পপতিদের মধ্যে টাটা পে এর অবস্থান সম্বন্ধেও যে আর কি গুরুত্ব, সেটাকে নিশ্চিত করবে এবং অবস্থানকে নিশ্চিত করবে। এটিকে এর সহায়ক সংস্থাগুলির মধ্যে ই কমার্স লেনদেনগুলি দক্ষতার সাথে পরিচালনা করতেও সক্ষম করবে। টাটা পে তার ইকোসিস্টেমের মধ্যে ই কমার্স লেনদেনগুলিকে শক্তিশালী করার ক্ষমতা অর্জন করে আর তহবিল ব্যবস্থাপনাতেও উন্নত করে। অনুরূপভাবে লাইসেন্স অন্যান্য কোম্পানির দ্বারাও প্রাপ্ত হয়েছে, যেমন ডিজিও বা ডিজি জিরো, যা একটি বেঙ্গালুরু ভিত্তিক পরিচয় যাচাইকারী বা আইডেন্টিফাই ভেরিফিকেশন কোম্পানি স্টার্টআপ, যা গ্রো দ্বারা সমর্থিত। আর তাদের ডিজিটাল শনাক্তকরণ সমাধানগুলির সাথেই পেমেন্ট পরিষেবাগুলিকে একীভূত করার অনুমতি দেয়, মানে একসাথে পেমেন্টের সুবিধাগুলোকেও এই গ্রো ডিজি জিরো যেটা আছে সেটাও তার সাথে পেমেন্টেরও অনুমোদন দিচ্ছে এই টাটা পের সাথে তাদের এই কোম্পানিগুলোকেও। পঞ্চম টপিকে কি রয়েছে? তামিলনাড়ুতে 20,000 কোটি টাকার প্রকল্প চালু করেছে প্রধানমন্ত্রী আমাদের শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে তিরুচিরাপল্লীতে 20,000 কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মানে ভিত্তিপ্রস্তর বলতে যেটা শিলান্যাস বলা হয়, সেই স্থাপন করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে তিরুচিরাপল্লীর আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে একটি ন্যূনতম টার্মিনাল বিল্ডিং, যা 1100 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হয়েছে, মানে 1100 কোটি টাকার এক্সপেন্স করা হয়েছে সেই বিমানবন্দর তৈরিতে। অত্যাধুনিক টার্মিনালের জন্য বার্ষিক 4.4 মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দেওয়া সম্ভব হবে, আর যেখানে উল্লেখযোগ্যভাবে এই অঞ্চলে বিমান সংযোগ বৃদ্ধি করবে। প্রকল্পগুলি রেল সংযোগ, রাস্তা, তেল এবং গ্যাস এবং শিপিং সহ বিভিন্ন সেক্টরকে অন্তর্ভুক্ত করবে এবং রাজ্যের অগ্রগতিতেও উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে বা অবদান রাখতে প্রস্তুত অলরেডি। আর এই প্রকল্পগুলির অগ্রগতি বাড়াতে হাজার হাজার জন কর্মসংস্থানের সুযোগ এখানে তৈরি হচ্ছে এবং ভ্রমণ সুবিধা বৃদ্ধিতে সহায়ক এই প্রকল্প। আমাদের 6 নম্বর টপিকে আমরা কি বলেছিলাম? 6 নম্বর টপিকে আমরা বলেছিলাম ডিসেম্বরে, মানে গত বছর 2023 যে ডিসেম্বর মাস, সেখানে জিএসটি সংগ্রহে 10% ওয়াই বেড়ে প্রায় 1.65 লক্ষ কোটিতে পৌঁছেছে। মানে যে
জিএসটি আদায়ের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এখানে সেটাই পরবর্তী ডেসক্রিপশনে কি বলেছে দেখো, কেন্দ্র এবং রাজ্যগুলি 2022 সালের ডিসেম্বরে প্রায় 1.5 ট্রিলিয়ন সংগ্রহ করেছে অর্থ, ঠিক আছে, ভারতীয় মুদ্রা মানে ভারতীয় রুপি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি ডিসেম্বরে পণ্য ও পরিষেবা কর বা যেটাকে আমরা জিএসটি বলে জানি, সেখানে সেই কর বা ট্যাক্স রাজস্ব মানে 1,64,882 কোটি টাকা বা 1.65 ট্রিলিয়ন সংগ্রহ করেছে, যা এই বছরে গড়ে প্রতি মাসে 1.66 ট্রিলিয়ন রাজস্বের চেয়েও একটি ধাপ কম, তবে এখনো এক বছর আগের তুলনায় 10.3% বৃদ্ধি পেয়েছে বা লাফিয়েছে বলতে পারো। 7 নম্বর টপিকে কি বলেছিলাম, ভারত ও পাকিস্তান 1988 সালের দ্বিপাক্ষিক চুক্তির অধীনে পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করে। এখানে বিস্তারিত আলোচনায় বলা হয়েছে যে দেখো কি বলেছে, ভারত ও পাকিস্তান 1988 সালে একটি চুক্তি স্বাক্ষর করেছিল তাদের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে। তাদের পারমাণবিক স্থাপনার একটি তালিকারও বিনিময় করা হয় এবং 1991 সালে সেটা কার্যকর হয়, যা দুই দেশকে একে অপরের সাথে যে পারমাণবিক স্থাপনাগুলি আক্রমণ করার সেটাকে নিষিদ্ধ, মানে একটি দেশ অপর দেশকে পারমাণবিক আক্রমণ কখনোই করবে না, এই চুক্তির মাধ্যমে সেটাই বলা হয়েছিল। আর এই দুই দেশের মধ্যে এই ধরনের তালিকায় টানা 33তম বিনিময় প্রথমটি 1 জানুয়ারিতে হয়েছিল। এই বছর সেটা সেই 1 জানুয়ারিতে হয়েছে, ঠিক আছে, এটা 33তম বিনিময় হয়েছে। পরবর্তী টপিকে দেখো কি বলেছে, পরবর্তী টপিক এবং এটা আমাদের আজকে ভিডিও লাস্ট টপিক। তো এখানে কি বলেছে, ফ্রান্স, জার্মানি, ভারতের যে অমৃত মিশন রয়েছে সেখানে 100 মিলিয়ন ইউরো অর্থ প্রদান করবে, ঠিক আছে। একটি অন্য দেশ ভারতের প্রকল্পতে তারা বিনিয়োগ করছে। ফ্রান্স ভিত্তিক উন্নয়ন সংস্থা এএফডি এবং জার্মানির কেএফডব্লিউ ব্যাংক দেশের নগর পরিকাঠামো পরিকল্পনা যা অমৃত মিশনের অধীন রয়েছে সেখানে অর্থায়ন করছে, মানে প্রোভাইড করছে কত 100 মিলিয়ন ইউরো। সেখানে কার জন্য, ভারতের সাথে আলোচনা, যেই অর্থ প্রদান করছে এবং তার জন্য ভারতের সাথে আলোচনা করছে। আর সেটি সিটি ইনভেস্টমেন্ট টু ইনোভেট, ইন্টিগ্রেট অ্যান্ড সাস্টেইন CITIIS 2.0 প্রোগ্রামে দেশগুলির সাম্প্রদায়িক সহযোগিতাকে একটি অনুসরণ করে, মানে সেটা প্রোগ্রামকে লক্ষ্য রেখেই এই অনুদান দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা জেনে রাখা ভালো যে অমৃত এর অর্থ হলো অটল মিশন ফর রিজুভিনেশন এবং আরবান ট্রান্সফরমেশন। তো এই অর্থ প্রদান করা হচ্ছে কার কাছ থেকে, অর্থ প্রদান করা হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের দুটি সংস্থার থেকে। তো দেখো ফার্স্ট টপিকে কি বলছে, ফার্স্ট টপিকে বলেছে হিমাচল প্রদেশ সরকার সেখানকার যে হাত্তি কমিউনিটি আছে তাকে এসটির স্ট্যাটাস দিয়েছে। এসটি বলতে এখানে বলা হয়েছে শিডিউলড ট্রাইবের কথা, মানে তপশিলি যারা উপজাতি তাদের তকমা দিয়েছে হাট্টি কমিউনিটিকে। এই হাট্টি কমিউনিটি কি, কোন জেলায় অবস্থিত, এখানে হাট্টি কমিউনিটি কোথায় বসবাস করে, সেটা হচ্ছে সিরমৌর জেলায়, ঠিক আছে, সিরমৌর ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশে এরা বসবাস করে। এখানে দেখো কোন কনস্টিটিউশন মানে কোন অ্যাক্টের আন্ডারে হয়েছে, কনস্টিটিউশন অর্ডার অ্যাক্ট 2023, এবং তারপরেই সেটাকে এই যে কমিউনিটি রয়েছে হাত্তি কমিউনিটি তাকে এসটির স্ট্যাটাস দিয়েছে। এখানে কনস্টিটিউশন অর্ডার অ্যাক্ট বা শিডিউল ট্রাইব সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, এটা সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে। যেটা কনস্টিটিউশন অর্ডার অ্যাক্ট 2023 হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট শিডিউল ট্রাইবের, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। আর এখানে দেখো দি কনস্টিটিউশন অর্ডার বিল 2023 ওয়াজ নোটিফাইড বাই কোথায়, কার দ্বারা হয়েছে, প্রেসিডেন্টের দ্বারা হয়েছে 4 আগস্ট 2023-এ। আর হাত্তিস কি ক্লোজ নিট কমিউনিটি সেখানকার। আর দেয়ার মেইন অকুপেশন কি, তাদের মেইন অকুপেশন হচ্ছে ক্রপস, ভেজিটেবল, মিট অ্যান্ড উল, মানে সেখানকার শস্য, মাংস এবং উলকে বিক্রি করাই হচ্ছে তাদের প্রধান হচ্ছে অকুপেশন। সেখানে 154টি পঞ্চায়েতের মধ্যে 2.5 লাখ এই সদস্য রয়েছে 2011 যে সেন্সাস মানে জনগণনা অনুযায়ী। বর্তমান পপুলেশন রয়েছে 3 লাখ, ঠিক আছে, বর্তমান পপুলেশন 3 লাখ রয়েছে। আর হাত্তি কমিউনিটিকে পরিচালনা করা হয় কুমলির দ্বারা, ঠিক আছে, ট্র্যাডিশনাল কাউন্সিলের দ্বারা করা হয়, যার নাম কুমলি। হ্যাঁ, এরা কোথায় বিশেষভাবে বসবাস করে, গিরি অ্যান্ড টোনস রিভারের যে পার্শ্ববর্তী এলাকা সেই সব জায়গায় তারা বেশিরভাগ বসবাস করে, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ একটি কাইন্ড অ্যাফেয়ার যেটা
আসতে পারে। তোমরা মনে রাখতে পারো যে কোন কমিউনিটিকে হিমাচল প্রদেশ সরকার এসটির যে তকমা দিয়েছে সেটা তোমরা জেনে রাখবে, ঠিক আছে। হিমাচল প্রদেশ সরকার হাত্তি কমিউনিটিকে এসটির তকমা দিয়েছে কোন অ্যামেন্ডমেন্টের আন্ডারে, এখানে দেখো কি বলছে, কনস্টিটিউশন অর্ডার বিল 2023 আন্ডারে, এটা মনে রাখবে, ঠিক আছে, বা শিডিউল টাইপ সেকেন্ড অ্যামেন্ডমেন্টের আন্ডারে। পরবর্তী টপিকে কি বলেছে, গুণোৎসব 2024 হ্যাজ বিন লঞ্চড বাই আসাম সরকার, মানে আসাম সরকারের দ্বারা গুণোৎসব লঞ্চ করা হয়েছে। কিসের জন্য? সেখানকার ছাত্রদেরকে অ্যাসেসমেন্ট করার জন্য, ছাত্রদেরকে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য, যে তাদের যেহেতু দেখো গুণোৎসব বলেছে, মানে তাদের গুণকে বিচার করার জন্যই এই প্রকল্পকে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো কি বলেছে, লঞ্চ করা হয়েছে। প্রায় 40 লাখ স্টুডেন্ট, মানে 40 লাখ ছাত্র, ঠিক আছে, যা 43,498 গভর্নমেন্ট স্কুল এবং 35টি ডিস্ট্রিক্ট অফ স্টেট, 35টি জেলার, মানে সেই রাজ্যের 35টি জেলার প্রায় 43,498 সরকারি স্কুলের প্রায় 40 লাখ ছাত্রের পারফরমেন্সকে অ্যাসেসমেন্ট করার জন্য এই প্রকল্পকে চালু করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। গণোৎসব এর মেন এই ইনিশিয়েটিভটি কি আসাম সরকারের দ্বারা করা হচ্ছে সেখানকার প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের কে কভার করার জন্য। দিস সার্ভিস 18,098 এক্সটার্নাল এভাকুয়েটর এখানে থাকছে, যারা এই অ্যাসেসমেন্ট করবে, যারা কি 18,098 বাইরের থেকে নিয়ে যাওয়া হবে তাদেরকে অ্যাসেসমেন্ট করানোর জন্য। এখানে দেখো কি বলেছে, দিস এভালুয়েশন প্রসেস স্কুল উইল কন্টিনিউ 3 ফেজ, 3টি ফেসে এটাকে এই প্রসেসটা হবে। একটি কি ফেব্রুয়ারির 8 থেকে, যেটা ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত হবে, আর সেটা হবে 3 জানুয়ারি থেকে শুরু 2024-এর। ফার্স্ট ফেজ হবে 12টা ডিস্ট্রিক্টে 3 থেকে 6 জানুয়ারির মধ্যে, আর সেকেন্ড ফেজ হবে 13টা জেলায় 10 থেকে 12, এবং যে অন্তিম ফেজ সেটা 10টা জেলাতে হবে 6 থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই গণোৎসব 2024 এটা কি করবে, সেখানকার যে ছাত্রদের যে শিক্ষা ক্ষেত্রে গ্রেড স্পেসিফিকেশন আউটকামস এর ক্ষেত্রে ছাত্রদের মধ্যে যে গ্যাপ সেটাকে পূর্ণ করার চেষ্টা করবে সম্পূর্ণরূপে। গণোৎসব এটা 2017 সালে সর্বপ্রথম চালু করা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল, এটা মাথায় রাখবে। পরবর্তী টপিকে কি বলেছে, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অ্যাওয়ার্ড 2023 প্রেজেন্টেড ইন আত্মনির্ভর ভারত উৎসব 2024। নয়াদিল্লিতে 2024-এ যে আত্মনির্ভর ভারত অনুষ্ঠান করা হয়েছে, মানে আয়োজন করা হয়েছে, সেখানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অ্যাওয়ার্ড 2023 প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। জানুয়ারি 3 তারিখ 2024-এ যেখানে এক্সটার্নাল মানে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এর দ্বারা আয়োজিত আত্মনির্ভর ভারত উৎসব 2023 যেটা নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছিল। এই ডিপার্টমেন্ট কি করবে, সেখানকার ইন্ডাস্ট্রি এবং ইন্টারনাল ট্রেডকে প্রমোশনের জন্যই করা হয়। আর এখানে হচ্ছে কমার্স এবং ইন্ডাস্ট্রি হোস্টেড আত্মনির্ভর ভারত উৎসব 2024, সেটা করা হবে কার দ্বারা, সেখানকার যে কমার্স এবং ইন্ডাস্ট্রি মন্ত্রক রয়েছে আত্মনির্ভর ভারতে 2024, সেখানে দ্বারা করা হবে। The objective of ODOP initiative is to promote the socio-economic development for all the districts in country to realize the vision of Honorable Prime Minister Narendra Modi of self-reliant India। মানে নরেন্দ্র মোদীর যে ভিশন রয়েছে আত্মনির্ভর ভারত, মানে ভারতকে আরো শক্তিশালী করে তুলতে সব ক্ষেত্রে, তো সেটাকে লক্ষ্য রেখে এই এবং আর্থসামাজিক দিককে লক্ষ্য রেখে এই ওডিওপি যেটা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অ্যাওয়ার্ড, এটাও এখানে প্রদান করা হচ্ছে এবং এটাকে কার্যকরী করার লক্ষ্য রাখা হয়েছে সমস্ত জেলাকে ডেভেলপমেন্টের উদ্দেশ্য, ঠিক আছে। সমস্ত জেলায় এই সোশিও ইকোনমিককে প্রমোট করার জন্য, আর্থসামাজিক দিককেও আরো অগ্রসরের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা করা হচ্ছে। দি ওডিওপি অ্যাওয়ার্ড কি করছে, প্রমোটিং ওডিওপি ইনিশিয়েটিভকে ওডিওপি অ্যাওয়ার্ড আরো প্রমোট করবে, এবং দেয়ার আর টোটাল কতগুলো 24টি অ্যাওয়ার্ড থাকছে 3টি ক্যাটাগরিতে, ফর ডিস্ট্রিক্ট, স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য রয়েছে, জেলার জন্য রয়েছে এবং রাজ্যের জন্য রয়েছে, এবং ইন্ডিয়ান মিশন অ্যাব্রড আবার 2023-এ দেওয়া হবে। এখানে দেখো লিস্টগুলো দেওয়া আছে, লিস্টে তোমরা মেনলি এখানে দেখে রাখবে। আল্লু সীতারামন রাজ অন্ধ্রপ্রদেশে আরুকু কফির জন্য পেয়েছে গোল্ড, ঠিক আছে। আর উত্তরকাশী
এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে। রেড রাইস সিলভার, আর শোপিয়ান জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাপেলের জন্য পেয়েছে, আর কান্দামাল টার্মারিক সেটাও এরা দুজনই মিলে কি পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, ঠিক আছে। বাতিনটা পাঞ্জাবে হানির জন্য পেয়েছে, এটা স্টেটের জন্য অবশ্যই, ঠিক আছে। আর এটা মধ্যপ্রদেশ ব্যানানা স্পেশাল মেনশন করা হয়েছে এটা। কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ উপাডাল জামদানি শাড়ি এ পেয়েছে গোল্ড, আর বান্দা উত্তরপ্রদেশ সাজার স্টোন কফি পেয়েছে সিলভার। তারপর ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে দেখো, অন্ধ্রপ্রদেশের, এর আগের গুলো কিন্তু এগুলো ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডই ছিল, ঠিক আছে, মাথায় রাখবে এগুলো সব ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশ, শ্রীকাকুলাম ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশের। পন্ডুর কটন শাড়ি, কুমল অন্ধ্রপ্রদেশ হ্যান্ডলুম সিল্ক শাড়ি এরা পেয়েছে ব্রোঞ্জ। তারপর আন্নামায়া অন্ধ্রপ্রদেশ মাদানা পাল্লে সিল্ক শাড়ি, এরা সব শাড়ির জন্য, ঠিক আছে। গুন্টার বেঙ্গালুরু হ্যান্ডলুম এরা স্পেশাল মেনশন করা আছে এদেরকে। আর স্টেটের ক্ষেত্রে দেখো কি করা আছে, উত্তরপ্রদেশ গুজরাট আর মহারাষ্ট্র। উত্তরপ্রদেশ পেয়েছে গোল্ড, গুজরাট পেয়েছে সিলভার, এবং মহারাষ্ট্র পাঞ্জাব এবং রাজস্থান পেয়েছে ব্রোঞ্জ, ঠিক আছে। ওটা হচ্ছে স্টেট এ ক্যাটাগরি। স্টেট বি ক্যাটাগরিতে কি পেয়েছে, স্টেট বি ক্যাটাগরিতে জম্মু অ্যান্ড কাশ্মীর পেয়েছে গোল্ড, উত্তরাখণ্ড পেয়েছে সিলভার। এটা দেখালাম তোমাদের আগের স্লাইডে। আর মেঘালয় অ্যান্ড সিকিম পেয়েছে ব্রোঞ্জ। এখানে অ্যাব্রড যেটা মিশন অ্যাব্রড, কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া ভ্যানকোভার গোল্ড পেয়েছে, কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া নিউ ইয়র্ক যেটা সিলভার পেয়েছে, আর হাই কমিশন অফ ইন্ডিয়া নিকোসিয়া ব্রোঞ্জ পেয়েছে। এরা আর কি বিদেশে যাদেরকে দেওয়া হয়েছে, বিদেশের যে অর্গানাইজেশন গুলোকে দেওয়া হয়েছে সেটা বলেছে, ঠিক আছে, মিশন অ্যাব্রড। তো পরবর্তী টপিকে বলেছে কি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড যেটা কি করছে, ভারতের সর্বপ্রথম এমন কোম্পানি যা পলিমার্সকে রিসাইকেল করছে, ঠিক আছে, পলিমারকে রিসাইকেল করে বারবার ব্যবহার করার একটা উপযোগী করে তুলছে। এটা এখানে বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, যা বিশ্বের বৃহৎ আর কি রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, যা ভারতের প্রথম কোম্পানি এরকম রাসায়নিক প্রক্রিয়াকে বারবার ব্যবহার করছে, ওয়েস্টকে রিসাইকেল করে, প্লাস্টিক ওয়েস্টকে রিসাইকেল করে সেটা পাইরোলিসিস অয়েল তৈরি করছে। হ্যাঁ, ঠিক আছে, এটাই বলছে এখানে। আর রিলস জামনগর রিফাইনারি বিকাম দি ফার্স্ট রিফাইনারি টু গেট দিস, ঠিক আছে, এটা মনে রাখবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে রয়েছে তার যে রিফাইনারি জামনগরে রয়েছে সেটা ফার্স্ট রিফাইনারি তকমা পেয়েছে। পরবর্তী টপিকে বলেছি কি, যে পিএম মোদি লাক্ষাদ্বীপে 1156 কোটি টাকার একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো বা প্রজেক্টকে ঘোষণা করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কেন্দ্রশাসিত যে অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, সেখানে 1150 কোটি টাকার একটি বিভিন্ন প্রজেক্টে আর কি ব্যয় করার জন্য ঘোষণা করেছে। সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে কোচি লাক্ষাদ্বীপ স্ল্যান্ড সাবমেরিন অপটিক্যাল ফাইবার কানেকশন প্রজেক্ট, যা KLISOFC নামে পরিচিত। এবং প্রধানমন্ত্রী এও বলেছে লো টেম্পারেচার থার্মাল ডিসালিনেশন প্ল্যান্ট কাদমাতে করেছে, যেটা প্রতিদিন 1.5 লাখ লিটার ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার প্রডিউস করবে, পরিষ্কার পানীয় জল প্রডিউস করবে। এখানকার বলেছে বর্তমান সেখানকার প্রশাসক কে রয়েছে লাক্ষাদ্বীপে, প্রফুল খোলা পাত্র, ঠিক আছে, এটুকু মনে রাখবে। পরবর্তী টপিকে কি বলেছে, ফ্রান্স প্রথম ইউরোপিয়ান এমন কান্ট্রি যারা সেকজেন ভিসাস ডিজিটাল মাধ্যমে ইস্যু করবে। আপকামিং যে সেখানকার আয়োজন করা হয়েছে অলিম্পিক, সেখানকার অলিম্পিকের যারা ভিজিট করতে যাচ্ছে তাদের জন্য। এখানে এটাই বলেছে, দেখো, ফ্রান্স উইল বিকাম দি ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি যারা ডিজিটাল সেনজেন ভিসা তাদের আপকামিং প্যারিস অলিম্পিকের ভিজিটরদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। এবং তারা ঘোষণাও করেছে সমস্তটাই হবে কি অনলাইন বেসিস, আর 70,000 ফ্রেঞ্চ সেচেন ভিসাস সেখানে প্রদান করা হবে। আর ফ্রেঞ্চ এখানে কি শুরু করেছে অপারেশন অলিম্পিক কনসুলেট সিস্টেম ফ্রম জানুয়ারি 1, 2020
24 থেকে, মানে 1 জানুয়ারি 2024-এর 1 জানুয়ারি থেকেই ফ্রান্স তাদের অলিম্পিক কনসুলেট সিস্টেমকে অপারেট করা চালু করে দিয়েছে ইতিমধ্যে।